হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের সামনে শুভ বিবাহের আজকের পর্ব নিয়ে। তো চলো বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি জ্যোৎস্না, মেজো কাকিমা, তরিতা সবাই মিলে সুধাকে ডাকছে, তেজকে ডাকছে, কিন্তু কেউ কোনো সাড়া শব্দ দেয় না, কিছুতেই দরজাও খোলে না। তখন তরিতা বলে আমি দেখছি, এই বলে সে দরজার ফাঁকা দিয়ে ভেতরটা দেখতে থাকে। এই দেখে তো মেজো কাকিমণির মোটেও ভালো লাগে না। মেজো কাকিমণি তখন তরিতাকে উঠিয়ে বলে, এই তুমি কি করছো বলো তো, কদিন হলো ওদের বিয়ে হয়েছে, তুমি কি এসব বোঝো না নাকি? তখন মেজো কাকিমণি নিজেই তেজকে ডাকতে থাকে। মেজো কাকিমণি বলে, তেজ বাবা শোন, কোনো তাড়াহুড়ো নেই, হ্যাঁ, তোরা ধীরে সুস্থে নিচে আয়। সুধা বলে, দেখলেন তো বাড়ির সবার কাছে কিরকম অপ্রস্তুত হতে হলো আপনার জন্য, আপনি বসুন আমি দেখছি। তখন বিছানার এদিক ওদিক খুঁজতে গিয়ে চাবিটা বের করে, কারণ চাবিটা তো শুধু আগেই ছুঁড়ে ফেলে রেখেছে ওখানে। বলে, এই যে চাবি, এটা তো আপনি এতক্ষণ পাচ্ছিলেন না। তেজ বলে, কি করে পেলেন আপনি, এতক্ষণ তো ওখানে ছিল না। সুধা বলে, চোখটা উপরে রেখে খুঁজলে কোনো কিছুই পাওয়া যায় না কোনোদিনও, ধরুন চাবি আর দরজাটা খুলুন। তেজ তখন দরজাটা খুলে বাইরে আসে, বলে, হ্যাঁ মেজমা, দিদি বলো। আর তেজকে দেখে তো সবাই একটু লজ্জা পেতে থাকে। তরিতা আর দিদি তেজের দিকে তাকিয়ে থাকে। তেজ দিদিকে বলে, বল। মেজো কাকিমণি বলে, বল। তখন দিদি বলে যে ঠাম্মি সুধাকে ডাকছে। তেজ যখনই বলতে যায় ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি, এই বলার আগেই সবাই হাসতে হাসতে ওখান থেকে লজ্জায় পেয়ে চলে যায়। তরিতা চুপ করে বিছানার দিকে লক্ষ্য করে, দেখে বিছানাটা এলোমেলো হয়ে আছে, আর বলে, এসব কি হচ্ছে, এক্ষুনি ইমনকে জানাতে হবে যে ইমনের হাত থেকে সবকিছু বেরিয়ে গেছে। তরিতাও এদিকে তেজের দিকে দেখতে দেখতে চলে যায়। তেজ তো অবাক হয়ে দেখতে থাকে যে বাবা কি হচ্ছে এগুলো। সুধা নিচে নামতেই তরিতা বলে, আচ্ছা সুধা দিদি ভাই, বলো তো তুমি কোন ম্যাজিক করে রোজ রোজ গজাননের জন্য এত মন্ডা, মিঠাই, ক্ষীর, গজা এই সমস্ত কিছু বানাচ্ছ? তখন সুধা বলে, কেন? রিতা বলে, এই যে এত রান্না হচ্ছে কিন্তু ভাড়ার শূন্যই হচ্ছে না। নিচে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে সূর্যের উত্তর পাওয়ার জন্য। তেজের বাবার তো খুব আনন্দ, বলে, বৌমা তুমি আজকে অসাধ্য সাধন করেছো, না হলে এই এতদিনে তো দুবার বাজার হয়ে যেত, আর এখন তো কিছুই হচ্ছে না, এ তো মিরাক্কেল বলে হাসতে থাকে। তেজের মা বলে, সত্যি সুধা, আমরা এত বছর ধরে সংসার করছি কিন্তু এতটা সাশ্রয় কেউ করতে পারিনি কোনোদিনও। সমুদ্র এসে সুধার পাশে দাঁড়ায়, বলে, বৌদি তুমি তো তোমার অর্ডারের জিনিসপত্র দিয়ে এসব বানাতে, এই জন্য কোনো কিছু খরচ হচ্ছে না, তুমি এখন কি বলবে সবাইকে? আজ আমরা মনে হয় ধরা পড়ে যাব। সুধা চুপ করে থাকে, কি বলবে কিছু ভেবে পায় না। সবাই প্রশ্ন করতেই থাকে। সুধার শাশুড়ি মা বলে, তুমি এসব করছো কিভাবে বলো তো বৌমা? মা বলে, তুমি আমাদের শিখিয়ে দাও না মা। তখন তেজও প্রশ্ন করে, কি হলো, কিছু বলছেন না কেন? সমুদ্র বলে, আমি বলছি। সুধা অবাক হয়ে যায়, সমুদ্রের দিকে তাকায়। তুমি একটা গল্প করতে মনে আছে ঠাম্মি? ঠাম্মি বলে, কি গল্প? বলে যে ওই যে মা লক্ষ্মীর ভাড়ার কখনো শূন্য হয় না, এটা শুনে তো সবাই খুব খুশি হয়। ঠাম্মি বলে, হ্যাঁ ঠিকই বলেছ, আমাদের বাড়িতে তো মা অন্নপূর্ণা এসেছে, ওই জন্য ভাড়ার জিনিস কিছু শেষই হচ্ছে না, অথচ রোজ গজাননের ভোগ রান্না হচ্ছে, একেই তো বলে সুলক্ষণা বউ। এতদিন এই বাড়িতে দুহাত ভরে বাজার হয়েছে, সমস্ত খরচ হয়েছে, কিন্তু কেউ গুছিয়ে সংসার করেনি, কিন্তু বড়নাথ বৌমা সেটাই করছে। তরিতা কিছু বলতে গেলে ঠাম্মি বলে, নিজে তো কোনোদিনও রান্নাঘরে ঢোকনি, রান্নাঘরে কোনোদিনও পা রাখনি, অথচ সুধা মন দিয়ে সংসার করছে, সেখানেও তোমাকে খুঁত ধরতে হবে। হিংসে না করে বরং ওর কাছ থেকে সংসার করা শেখো তুমি, বুঝেছো? তরিতা চুপ করে যায়। আর তরিতাকে বকতে দেখে মেজো মারা খুব খুশি হয়। নিজের বাবা বলে, সত্যি মা অন্নপূর্ণা এসছে আমাদের বাড়িতে, তুমি আমাদের কত খরচ বাঁচিয়ে দিলে বলো তো। সবাই সুধার গুণগান করতে থাকে। সমুদ্র বলে, আজকে কিন্তু আমরা বড়জোর বেঁচে গেছি, কিন্তু ঠাম্মির নজর এড়ানো কিন্তু অতটা সহজ নয়। তখন সুধা বলে, আমরা যদি ঠাম্মিকে সবটা বলে দিই তখন? সমুদ্র বলে, একদম না, না হলে তোমার আবার আমার দুজনেরই গর্দন যাবে। যেদিকে মনে মনে ভাবতে থাকে যে এরকম চাপা গলায় সুধা আর সমুদ্র কি গল্প করছে। তেজ বলে, সমুদ্র আজ থেকে তুই আমার সাথে অফিসে যাবি, তোকে এরপর থেকে ব্যবসায় মন দিতে হবে। সমুদ্র বলে, হ্যাঁ হ্যাঁ দাদা নিশ্চয়ই। এদিকে তরিতা মনে মনে ভাবতে থাকে, ঠাম্মি না পুরো সুধার প্রতি একদম ভালোবাসায় অন্ধ হয়ে গেছে, কিছু তো একটা গোলমাল আছে, আমাকে সেটা খুঁজে বের করতেই হবে। এদিকে সুধাকে বিজিত ফোন করে জানায় যে মেয়ের গায়ে হলুদের জন্য যে গলার হারে তত্ত্বটা আসার কথা ছিল সেটা তো এখনো এসেই পৌঁছয়নি, মানে প্যাকেটটা সুধার বাড়িতেই রয়ে গেছে। সুধা তো খুব অবাক হয়ে যায়, বলে কি? সুধাকে বলে যে তোকে যেভাবেই হোক মালাটা পৌঁছতেই হবে, কারণ ঝিনুক কলেজে গেছে, কেয়া দোকানে, আমি অফিসে, কেউই পারবো না, তোকে এই ব্যাপারটা দেখতে হবে। এদিকে সুধা ট্রেটা রান্না করে খুঁজতে থাকে, কিছুতেই পায় না। কিছুক্ষণ বাদে একটা চেয়ারের নিচে ট্রেটা খুঁজে পায় সুধা। সুধা বলে, যাক বাবা, এই তত্ত্বটা পাওয়া গেল, নাহলে এটা ছাড়া তো গায়ে হলুদই হতো না, কিন্তু আমি এটা এখন পৌঁছবো কি করে, এগুলোই ভাবতে থাকে মনে মনে সুধা। এদিকে তরিতা সুধাকে যেতে দেখলে তরিতা বলে, কি ব্যাপার, বাড়ির অন্নপূর্ণার এ কোন অবতার, রান্নাঘর থেকে কি নিয়ে পালালো, এগুলো কথা ভাবতে থাকে। খালি ভাবতে থাকে লুকিয়ে লুকিয়ে কি নিয়ে পালালো। এদিকে এই মিস্টেকটার জন্য ইমন বিজিতকে কথা শোনাতে থাকে। ইমন বলতে থাকে, আমি তোমাকে দায়িত্ব দিয়েছিলাম, আর এই ভাইটাল কাজটা তোমার কাছ থেকে মিস হয়ে গেল, একটা ট্রে তোমার কাছে কি করে মিস হয়ে গেল, তুমি সেটা খেয়ালই করলে না, এবার ক্লায়েন্টকে কে জবাব দেবে শুনি।
ইমন বলতে থাকে, তোমার লোককে তুমি এক্ষুনি ফোন করো আর বলো ট্রেটা পৌঁছে দিতে, না হলে কিন্তু তোমার সাথে সাথে ওর কপালেও দুঃখ আছে, আমি বলে দিলাম। সুধা ভাবতেই থাকে যে আমি এবার ট্রেটা কাকে দিয়ে পৌঁছাবো, কি করব আমি। তখন চিরকুট আসে সুধার ঘরে, বলে বৌদিদি তুমি আমাকে যেরকমভাবে নামতা মুখস্থ করতে বলেছিলে আমি করে ফেলেছি, এবার আমাকে ভিডিও গেম খেলতে দেবে। তখন সুধার মাথায় বুদ্ধি আসে, বলে আমি তোমাকে একটা হেল্প করতে বললে তুমি করবে? চিরকুট বলে আলবাত, তুমি আমাদের জন্য এত কিছু করো আর আমি তোমাকে হেল্প করে দিতে পারবো না? সুধা শুনে খুশি হয়, বলো কি করতে হবে। এদিকে তেজ আর সমুদ্র গাড়ি করে যেতে যেতেই সমুদ্র বলে, ধুর কিছু করতেই পারলাম না, আমাদের কোনো জিনিস ক্লায়েন্টের পছন্দই হলো না। বলছি দাদা ভাই, আমাদের ব্র্যান্ডিং আর প্রোডাক্ট একটু চেঞ্জ করার দরকার আছে, একটু আধুনিকতা নিয়ে আনার দরকার আছে, প্রমোশনের জন্য টাকাটা একটু খরচ করা দরকার, না হলে আমাদের রাইভেল কোম্পানিগুলো এগিয়ে যাচ্ছে। তেজ বলে, আধুনিকতা আনতে গিয়ে আমরা আমাদের ঐতিহ্য হারাতে পারি না সমুদ্র, দুদিন আমরা যেভাবে ব্যবসা করেছি মানুষ আমাদের সেভাবেই পছন্দ করেছে। সমুদ্র বলে, কিন্তু এই পছন্দ আস্তে আস্তে থাকবে না দেখিস, কারণ মানুষের সময়ের সাথে সাথে মানুষের মনটাও বদলায়, তাই ওরা আমাদেরকে ছেড়ে আমাদের রাইভেল কোম্পানির জিনিসপত্রকে পছন্দ করতে শুরু করবে। দেখা যায় তেজের গাড়িটা যেই সিগন্যালে দাঁড়িয়েছে সেই সিগন্যালেই তেজের গাড়ির পাশের অটোতে আছে সুধা, আর সেই অটোটাও তাদের গাড়ির পাশে একই সিগন্যালে দাঁড়িয়েছে। সমুদ্রর তো নজর গেছে তার বৌদির উপর, দেখে তো সে অবাক হয়ে গেছে আর মনে মনে বলতে থাকে, সর্বনাশ, বৌদি এখানে কেন? বৌদিকে ইশারা করতে থাকে সমুদ্র। তখন সমুদ্রের দিকে নজর যায়, তখন বলে, হাত নাড়ছিস কাকে? সমুদ্র বলে, কই না তো। তো বলে, কি করছিস তাহলে তুই? তো দেখলাম মনে হচ্ছে কাউকে ডাকছিস তুই, বলে এদিক ওদিক দেখতে থাকে তেজ। সমুদ্র আড়াল করতে থাকে, বলে কই না তো। সমুদ্র বলে, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস, কি সুন্দর ওয়েদার, মনে হচ্ছে বৃষ্টি পড়বে। সিগন্যাল গ্রিন হয়ে যায়, গাড়ি চলতে শুরু করে। কিছুক্ষণ বাদে আবার রেড সিগন্যাল, আবার সুধা টোটোটা মানে অটোটা গিয়ে দাঁড়ায় তেজের গাড়ির একদম পাশে। আর এবার গতবার সুধার গাড়ি দাঁড়িয়েছিল তেজের ঠিক বিপরীতে মানে সমুদ্রের পাশে, আর এবার তেজের গাড়ি গ্রিন সিগন্যাল হয়ে যায়, গাড়ি চলতে শুরু করে। নেক্সট আবার রেড সিগন্যাল হয়, আর এবার সুধার অটো দাঁড়ায় একদম তেজের পাশে, মানে যেদিকে তেজ বসে আছে ঠিক সেদিকে। তেজের ঠিক পাশে তার বৌদিকে দেখে তো এবার সমুদ্র হেঁচকে উঠতে থাকে। তেজ অবাক হয়ে সমুদ্রের দিকে তাকায়, বলে জল খাবি? সমুদ্র বলে না না, বলছে দাঁড়া জল খা, না হলে তো হেঁচকি বন্ধ হবে না, আমি নিয়ে আসছি। আর যেই গাড়ি থেকে নামতে যাবে অমনি সুধার দিকে চোখ পড়ে, বলে এটা সুধা না। সুধাও তেজের দিকে তাকিয়ে থাকে, কি করবে দুজনে কিছু ভেবে পায় না, দুজনের দিকে তাকিয়ে আছে। এরপর সুধা আড়াল করে নেয় নিজেকে। তেজ বলে সুধা সুধা বলে ডাকতে থাকে তেজ। সুধা বলে, আচ্ছা ভাসান ফেসে গেলাম, দাদা চলুন তাড়াতাড়ি চলুন। সিগন্যাল গ্রিন হয়ে যায়। तेज तখন ড্রাইভারকে বলে, ড্রাইভার জি उस ऑटो का पीछा कीजिए, চালাইয়ে थोड़ा तेज চালাইয়ে প্লিজ। সমুদ্র তো খুব অবাক হয়ে যায়, কি করবে কিছু ভেবে পায় না। এদিকে সুধাও তার ড্রাইভারকে তাড়া দিতে থাকে যে দাদা প্লিজ একটু তাড়াতাড়ি চালান, না হলে ওই গাড়িটা যাতে আমাদের ধরতে না পারে, একটু তাড়াতাড়ি চালান। আর এদিকে তেজ তার ড্রাইভারকে বলতে থাকে, স্পিড মে उस ऑटो को पकड़ना है हम लोगों को, জলদি চালাইয়ে। ওদিকে তো সমুদ্র বাধা দিতে থাকে, কিন্তু তেজ কারোর কথা না শুনে গাড়িটারই পেছন করে যায়। সমুদ্র বলে, বৌদি এখানে কোথা থেকে আসবে, তুই ব্যাপারটা বোঝ। তেজ বলে, ওটা সুধাই ছিলেন, আমি খুব ভালো করে জানি, জলদি চালাইয়ে আপ, বলতে থাকে ড্রাইভারকে তেজ। সমুদ্র তো পুরো বিপাকে পড়ে যায়, কি করবে কিচ্ছু ভেবে পায় না। এদিকে তো তার দাদা কোনো কথাই শুনছে না, তার মনে মনে প্রার্থনা করতে থাকে সমুদ্র, ঠাকুর এবার বাঁচিয়ে নাও, যাতে দাদাভাই বুঝতে না পারে যে ওটা বৌদি। এদিকে তেজ ট্র্যাকারে ফলো করলে দেখে যে এ কি, সুধার লোকেশন তো বাড়িতেই দেখাচ্ছে, এটা কি করে সম্ভব, মনে মনে ভাবতে থাকে তেজ। এদিকে দেখা যায় চিরকুটকে সেই ঘড়িটা পরিয়ে বসিয়ে রেখেছে সুধা, আর চিরকুট বসে বসে ভিডিও গেম খেলছে আর মনে মনে প্রার্থনা করছে ঠাকুরের কাছে যে ঠাকুর তোমাকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা ভালো বৌদি দেওয়ার জন্য। কেমন ভিডিও গেম খেলতে এসে এত সুন্দর একটা ঘড়ি পরিয়ে দিল, তো বৌদিদি নিজের ঘড়িটা আমায় পরিয়ে দিল কেন, এগুলোই ভাবতে থাকে চিরকুট। এই যেদিকে সমুদ্রকে বলে যে ট্র্যাকার তো সুধার লোকেশন বাড়িতেই দেখাচ্ছে, তাহলে অটোতে কে ছিল? আর সমুদ্র তো এদিকে একটা রাস্তা পেয়ে যায় তার দাদাকে মানানোর। সমুদ্র বলে, হ্যাঁ আমি বলেছি না বৌদি না, বলে হাসতে থাকে। তেজ তখন ড্রাইভারকে বলে, ড্রাইভার জি গাড়ি ঘুমাইয়ে, हम लोगों को घर जाना है अभी तुरंत। এটা শুনে তো সমুদ্র আরো অবাক হয়ে যায়, এবার কি হবে, বলতে থাকে জলদি 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 ঘুমাইয়ে। বিজিত অপেক্ষা করছে রাস্তায় দাঁড়িয়ে সুধা তাড়াতাড়ি চলে আসে, এসে বিজিতকে প্যাকেটটা দিয়ে দেয়। ওদিকে ইমন ফোনে কথা বলছিল, ফোনে কথা বলতে বলতে সুধার দিকে নজর যায় ইমনের। ইমন বলে, বিজিত ওই মেয়েটা কে ছিল? বিজিত তখন আমতা আমতা করে বলে যে আমার একটা চেনা মেয়ে, আসলে যে অর্ডারটা বানায় তার কাছ থেকে নিয়ে এসে পৌঁছে দিয়ে গেল আর কি। ইমন বলে, তাহলে তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন, যাও তাড়াতাড়ি ভেতরে যাও। এদিকে ইমন ভাবতে থাকে মেয়েটা কে ছিল। এদিকে জ্যোৎস্নার বর জ্যোৎস্নার জন্য জিলেপি নিয়ে এসছে, বলে বউ ও বউ আমি তোমার জন্য জিলেপি নিয়ে এসেছি, দেখো তুমি তো জিলেপি খেতে কত ভালোবাসো। তখন জ্যোৎস্না বলে, কত আদিক্ষেতা, একটা জিলেপি এনে বলছে যে কত কিনা এনেছে। তখন তার বর বলে যে কেন বউ, তুমি বললে আমি রসগোল্লাও আনতে পারবো, আরও অন্যান্য মিষ্টিও নিয়ে আসতে পারবো। জ্যোৎস্না বলে, ইয়ার কি মারছো, তুমি কি সত্যিই ন্যাকা নাকি সাজার ভান করো বলো তো। তার বর বলে, না না তুমি যেটাতে শান্ত হও আমি সেটাই করব, আমি কি করব তুমি বলে দাও আমাকে। জ্যোৎস্না তার বরকে আরও কথা শোনাতে থাকে,
কিন্তু তার বর তো তাকে মানাতেই থাকে। এদিকে জ্যোৎস্না তার বরের সাথে সমানে ঝগড়া করতে থাকলে কিছুক্ষণ বাদে যখন সে বিরক্ত হয়ে যায়, তার বরের হাত থেকে জিলিপির প্যাকেটটা নিয়ে ফেলতে যাবে, তখন দেখা যায় জিলিপির প্যাকেটের মধ্যে তার সতীর্থর গিটার হাতে একটা ছবি দেওয়া, কোনো একটা কোনো একটা শোয়ের কথা লেখা আছে যেটা আজকে সন্ধেবেলা হবে। সেটা জানতে পেরে জ্যোৎস্না খুব খুশি হয়। আর এটা দেখে তার বর ভাবে যে হয়তো জিলিপি দেখে জ্যোৎস্নার মন গলে গেছে। জ্যোৎস্না যে এতক্ষণ উজ্জ্বলকে অনেক কথা শোনাচ্ছিল, সে বলে, আচ্ছা উজ্জ্বল, তুমি তো তোমার মাকে খুশি করার জন্য অনেক কিছু করো, আজকে আমাকে খুশি করার জন্য কিছু একটা করবে? তখন উজ্জ্বল বলে, আলবাত করবো, কেন করবো না, তুমি বলেই দেখো। উজ্জ্বল, আজ না আমার একটা পুরনো বন্ধুর সাথে দেখা করার কথা, তো তুমি ঠাম্মির কাছ থেকে অনুমতি নিতে পারবে? তখন উজ্জ্বল বলে, কেন পারবো না, একদম পারবো। উজ্জ্বল বলে, কোথায় যাবে বলো? তখন জ্যোৎস্না বলে, ক্যাফে অবসর, ঠিক সন্ধ্যে 7টায়। ডলি শুনতে পেয়ে এসে বলে, এই দিদি, তোরা ক্যাফে অবসর যাচ্ছিস, প্লিজ আমাকেও নিয়ে চল না, আমার ফেভারিট সিঙ্গার আসছে সুতীর্থ, প্লিজ নিয়ে চল না। এটা শুনতে জ্যোৎস্না অবাক হয়ে যায়। ওদিকে ডলি তার জামাইবাবুকে মানাতে থাকে, ও জামাইবাবু একটু দেখো না, ঠাম্মিকে বোঝানোর চেষ্টা করো না, তোমাকে ঠাম্মি না করবে না। তখন ঠাম্মি চলে আসে, বলে, কোথায় বেরোনোর কথা হচ্ছে শুনি? এদিকে ঠাম্মির সামনে তো উজ্জ্বলের কোনো কথাই বেরোচ্ছে না, খালি আমতা আমতা করছে। ঠাম্মি বলে, আর জামাই, তুমি এত আমতা আমতা করছো কেন বলো তো? উজ্জ্বল ঠাম্মিকে সবটা বলে আর মানাতে থাকে, বলে যে আমার তো কাজে চাপে ওকে নিয়ে কোথাও বেরোনো হয় না, তাই ভাবছিলাম আর কি এখান থেকে যদি বেরোতাম, আপনি যদি একটু পারমিশন দিতেন। ঠাম্মি চুপ করে থাকে। ঠিক সেই সময় সুধাকে খুঁজতে তেজ আসে, আর এটা দেখে সবার নজর তেজের দিকে যায়। তেজ বলে, সুধা কোথায়? তখন তরিতা বলে, কে জানে বাবা, কাউকে না জানিয়ে আবার কোথায় চলে গেল। তেজ তখন মনে মনে ভাবতে থাকে যে আমি তাহলে ভুল দেখিনি, এবার তেজ বসু মল্লিক আপনাকে ছাড়বে না। ঠাম্মি বলে, আমাকে না বলে হঠাৎ কোথায় যাবে বড়নাথ বৌমা? এদিকে তেজ আবারও ভাবে, সুধার লোকেশনটা বাড়িতে দেখাচ্ছে কেন, আমাকে এটা জানতে হবে। তখন তেজ বলে, আমি একটু আসছি ঠাম্মি। এই কথাগুলো হতে হতেই সুধা চিরকুটকে নিয়ে নেমে আসে উপর থেকে। ঠাম্মি বলে, ওই তো বৌমা আসছে। এটা দেখে তো তেজ অবাক হয়ে যায়। তরিতা বলে, আমি তো এক্ষুনি উপরে গিয়ে দেখে এলাম, দিদিভাই তো ছিল না, এসব কি হচ্ছে? চিরকুট তখন বলে, বৌদি উপরে থাকবে না কেন, বৌদি তো আমাকে নামটা শেখাচ্ছিল, আর পড়ার সময় এত ডিস্টার্ব কেন করো গো, খালি ডাকাডাকি। সুধা মনে মনে ভাবতে থাকে, বাড়ির পিছনের দরজা সিঁড়িটা যে ফুলসজ্জা রাতে আপনি আমাকে বলেছিলেন, আমি জানি না আপনাকে আর কবে সত্যিটা বলতে পারবো মিস্টার বসু মল্লিক, তাহলে আর কিচ্ছু লুকোতে হবে না। এগুলো মনে মনে ভাবতে থাকে সুধা। তখন জ্যোৎস্না বলে, বাবা ভাই, আমি তো দেখছি তুই বউ পাগলা হয়ে গেছিস, হ্যাঁ, এমন চোখে হারাচ্ছিস সুধাকে যে অফিস থেকে সোজা চলে এলি। তেজ একটু লজ্জায় পড়ে যায়। আমি বলে, আচ্ছা এসেছো, ভালো করেছো, যাও এবার মুখ চোখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নাও, আজকে বিকালে তোমরা সবাই মিলে ঘুরতে যাবে। তেজ শুনে অবাক হয়, বলে, ঘুরতে যাব কোথায়? ঠাম্মি তখন বলে, তোমার জামাইবাবু জ্যোৎস্না আর ডলিকে নিয়ে বেরোবে, তাই তোমরাও যাবে তার সঙ্গে। নাচ জামাই আবদার করেছে, সেই আবদার তো আমাকে রাখতেই হবে। জ্যোৎস্না তখন তার বরকে বলে, আমি তো একা যেতে চেয়েছিলাম, কিন্তু ওরাও। তখন উজ্জ্বল বলে, হোমা, তোমার বন্ধুর সাথে আমাদেরও না হয় আলাপ হয়ে যাবে, ভালো হবে না? জ্যোৎস্না রাগ করে চলে যায়। এদিকে তরিতা লক্ষ্য করে আর মনে মনে বলে, দিদির শাড়িতে কাদা লাগলো কিভাবে? তার মানে তো দিদি বাইরে বেরিয়েছিল, তাও ঠাম্মিকে মিথ্যে বললো। না, আজ থেকে আমার চোখ কান খোলা রাখতে হবে, আজ থেকে আমার একটাই মিশন, দিদিভাইকে ধরিয়ে দেওয়া। দিদিভাই কোন ম্যাজিকে অন্নপূর্ণা হয়ে যাচ্ছে, আবার ফুস করে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে টুক করে বাড়িতে ঢুকে পড়ছে, এগুলো তো আমাকে জানতেই হবে। এদিকে সবাই পৌঁছে যায় সতীর্থর লাইভ প্রোগ্রাম দেখার জন্য। এদিকে সমুদ্র বলতে থাকে ডলিকে, তুই ভালোই দাদাভাইকে পটিয়ে সতীর্থর লাইভ প্রোগ্রাম দেখার জন্য চলে এলি, তাই না? সবাই মিলে খুব আনন্দ করতে থাকে প্রোগ্রামে। তেজ আর সুধাও চলে আসে। তেজ মনে মনে বলতে থাকে, ঠাম্মিকে না করতে পারি না, তাই তা না হলে আপনাদের সাথে আসি। সুধা বলে, মনের মধ্যে একটু রসবোধ, শিল্পবোধ, একটু ক্রিয়েটিভিটি থাকতে হয়, কিন্তু আপনার মনের মধ্যে তো গিজগিজ করছে সন্দেহ আর অবিশ্বাস। ভিখারির মালিক না হয়ে তো আপনি দারোগা গুচ্ছের কিছু একটা হতে পারতেন। এটা শুনে তেজ আবার বলে, কি? সুধা বলে, অপরাধী ধরার যা শখ আপনার। তেজ সুধার দিকে তাকিয়ে থাকে, সুধাও তেজের দিকে তাকিয়ে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা। তো আগামীকালকে এরকম একটা জমজমাট এপিসোডের জন্য অপেক্ষা করো তোমরা, আর ভালো থেকো তোমরা।